আমাদের গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখন তার বিয়ের ৩ দিন আগে তাকে আমার বাবার কাছে মাথার মেসেজ করাতে হতো। যে মেয়ে মেসেজ করিয়ে নিত তার বৈবাহিক জীবন সুখের হতো। আমার বাবা মেয়েটির ঘর বন্ধ করে অন্ধকার ঘরে মেসেজ করত, যেখানে কেউই যেতে পারত না। একদিন আমি লুকিয়ে দেখলাম যে বাবা কিভাবে মেসেজ করে এবং তা দেখেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দেখলাম বাবা মেয়েটিকে মাটিতে ফেলে আমার নাম রিমা। আমি আমাদের গ্রামে বড় হয়েছি। একটা বিশাল জমিদার বাড়িতে আমি মা বাবার একমাত্র মেয়ে, বাড়িতে আমার দাদুও থাকতেন। ছোটবেলায় ঠাকুরমা মারা যাওয়ার পর থেকেই উনি আমাদের সাথেই থাকেন। দাদু এমনিতে খুব ফিটফাট শরীর, শাস্ত্রে দারুণ যত্ন নেন। আর বাবার বয়সও বেশি না, কম বয়সেই বিয়ে করেছিলেন আর আমি খুব তাড়াতাড়ি এসেছি পৃথিবীতে। আমাদের পরিবার ছিল খুবই ধনী, দাদুর অনেক ব্যবসা ছিল, শহরেও দোকানপাট ছিল অনেক। ফলে আমাদের কখনো টাকা পয়সার টানাটানি হয়নি। বিশাল বাড়ি আমাদের, এত বড় যে মনে হতো গোটা গ্রামটাই যেন সেই বাড়ির আঙিনায় আটকে যাবে। বাড়ির কাজের লোকজনও অনেক, তাই মা বা আমার কখনো ঘরের কোনো কাজ করতে হয়নি। আমাদের গ্রামটা ছোট হলেও একটা প্রথা ছিল যেটা বাইরের কেউ জানত না। আমাদের গ্রামে যখন কোনো মেয়ের বিয়ে হতো তখন বিয়ের ৩ দিন আগে মেয়েটিকে আমাদের বাড়িতে পাঠানো হতো। কারণ ছিল একটা বিশেষ রীতি, সবাই বিশ্বাস করত বিয়ের আগে মেয়েটি যদি আমার বাবার হাতে মেসেজ করিয়ে নেয় তবে তার বিবাহিত জীবন হবে সুখের, শান্তির। এই মেসেজ প্রক্রিয়া খুব গোপনীয় ছিল। মেয়েটিকে বাড়ির ভেতরে একটা নিরিবিলি ঘরে নিয়ে যাওয়া হতো। দরজা ভেজিয়ে সেখানে বাবা নিজে তাকে মেসেজ দিতেন। বাইরে কেউ যেত না, ভেতরে কি হতো কেউ জানত না। তবে ঘণ্টাখানেক পর যখন মেয়ে বেরিয়ে আসত তার চোখে মুখে একরকম চুপচাপ ভাব থাকত। আর কিছুক্ষণ পর বাবাকে যখন ঘর থেকে বেরোতে দেখতাম ওনার গায়ে ঘামের ছাপ, মুখে যেন ক্লান্তির রেখা, তখন আমি বুঝতাম না কিছুই, ছোট ছিলাম তো। কিন্তু এখন বয়স হয়েছে, ১৬ পেরিয়ে গেছি। এখন বুঝি এই রীতিটা ঠিক কতটা অদ্ভুত। বাবার মধ্যে এমন কি আছে যা শুধুমাত্র তার ছায় কারো জীবন সুখের হয়ে যায়, এমন বিশ্বাস কিভাবে একটা গোটা গ্রামে গড়ে উঠল। একদিন আমি সব দেখেছি লুকিয়ে, আর যা দেখেছি তাতে যেন ভেতরটা কেঁপে উঠেছিল। তারপর থেকেই এই বাড়ি, এই রীতি আর বাবাকে আমি এক অন্য চোখে দেখতে শিখেছি। আমি আমার বাবাকে খুবই বিশ্বাস করতাম। ছোট থেকে দেখেছি উনি পরিবারের জন্য কত কষ্ট করেন, কি যত্ন করেন আমাদের। কিন্তু একটা ব্যাপার আমার মন থেকে কিছুতেই মেনে নিতে পারতাম না। আমাদের গ্রামে সেই অদ্ভুত প্রথা, বিয়ের আগে মেয়েদের আমার বাবার হাতে মেসেজ করানোর বিশ্বাসটা। ছোটবেলায় বুঝতাম না ঠিকঠাক, তখন মনে হতো হয়তো এটা কোনো দরকারি রীতি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন নিজে নিজেই অনেক কিছু বুঝতে শিখলাম তখন একটা অস্বস্তি শুরু হলো। ভেতরটা জুড়ে আমাদের বাড়িতে কখনো কিছুর অভাব হয়নি। দাদুর প্রচুর সম্পত্তি, শহরে বড় বড় ব্যবসা, অনেক কাজের লোক, সবকিছু ছিল। কিন্তু আমার বাবাকে যখন দেখি ওই সব মেসেজ দিতে নিয়ে গিয়ে নিজেদের ঘরের ভিতরে বন্ধ করে দেন, তখন ভেতরে ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা হতো। ভাবতাম এতসব থাকার পরও উনি কেন এমন কিছু করছেন যেটা একেবারেই অস্বস্তিকর। আমি ছোট থাকতে ভাবতাম বাবা হয়তো মেয়েটির ভালো চাচ্ছেন ও সুখের জন্যই সব করছে। কিন্তু এক রাতে একটা মেয়েকে ঘর থেকে বেরোতে দেখলাম, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে মুখে অদ্ভুত এক চাপা ভাব। সেই মুহূর্তেই আমার বিশ্বাসে ধাক্কা লাগলো, মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। সত্যিই কি এই মেসেজ এতটা দরকারি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা কাউকে বলা হয় না? আমি খেয়াল করেছিলাম যখনই কোনো মেয়েকে ঘরে নিয়ে যাওয়া হয় আমাকে ঘরের ধারে কাছেও যেতে দেওয়া হয় না। এমনকি মা আর দাদু পর্যন্ত বিশ্বাসটা জানেন। বুঝতে পারি এটা আরও ভয় লাগা। বাড়ির সবাই যদি জানে তাহলে এই নিয়ম চলছে বা কেন? আমি ঠিক করেছিলাম সব নিজের চোখে দেখে নেব। ওই ঘরের জানলাটা যেখানে খানিকটা ফাঁকা সেখান থেকে একবার উকি দিয়ে দেখে নেব কি হয় ভেতরে। আর সেই সুযোগ একদিন এলো। আমাদের গ্রামের একটু দূরের এক বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। তার বিয়ের ৩ দিন আগে তার বাবা নিজে এসে আমাদের বাড়িতে রেখে গেলেন তাকে। বললেন, আপনারা মেসেজটা করে দিন, আজ রাতে জানো মেয়েটার দাম্পত্য জীবন ভালো কাটে। বাবা একরকম হাসতে হাসতেই তাকে ভেতরে নিয়ে গেলেন। ওকে কিছু একটা পান করালেন আর বললেন, আপনি ঘরের ভেতরে যান, আমি আসছি। আমি তখন জানালার কাছে লুকিয়ে দাঁড়িয়েছিলাম, একদম প্রস্তুত ছিলাম এই দৃশ্য দেখার জন্য। কিন্তু ঠিক তখনই আমার পেছন থেকে কে যেন ডাকল। ঘুরে দেখি আমার মা। উনার মুখে আমি প্রথমবারের মতো রাগ দেখলাম। উনি কখনো আমাকে বকা দেননি, কখনো গলা তোলেননি। কিন্তু সেদিন উনি যেভাবে কড়া গলায় কথা বললেন আমি পুরো থমকে গিয়েছিলাম। উনি বললেন, এই ধরনের কৌতূহল থেকে সরে দাঁড়াও। যদি আবার এভাবে জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করো তাহলে বাবার সঙ্গে কথা বলবো, তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেব।
আমি তো হোস্টেলের নাম শুনেই আঁতকে উঠি। ওখানে গেলে মা বাবার সঙ্গে থাকা হবে না, ভালো খাবারও নাও পেতে পারি, বন্ধুদের ছেড়ে একা একটা জায়গায় থাকতে হবে। সব থাকতে ভয় লাগত। আমি কাঁদতে কাঁদতে মায়ের সামনে হাত জোড় করে বললাম, আমি আর কোনোদিন এমন করব না, দয়া করে বাবাকে কিছু বলবেন না। মা কিছু না বলে চলে গেলেন। কিন্তু ওই রাতের পর থেকে আমার ভেতরে একটা পরিবর্তন চলে এলো। আমি যতই চুপ থাকি মনে মনে ভাবতে লাগলাম, এই বাড়ির অন্ধকার ঘরে ঠিক কী ঘটে, আর কেন সব মুখে বলা যায় না। তখন মা আমার মাথায় হাত রেখে বললেন, রিমা, তোমার বাবা যখন মেয়েদের মেসেজ করেন তখন কেউ সেটা দেখলে উনি খুবই অপছন্দ করেন। এমনকি উনি এই অধিকার আমাকে পর্যন্ত দেননি। তুমি এসব দেখতে চাও? সাহস তো তোমার আছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকো। আমি মাকে বললাম, মা, আমি আর দেখব না। এই কথাগুলো বলেই আমি নিজের ঘরে চলে আসলাম। কিন্তু মনে হচ্ছিল মা আমার সাথে এমন আচরণ করেছেন যা আগে কখনো হয়নি। এ কথা মাথায় বারবার ঘুরে বেড়াচ্ছিল। আমি যদি মেসেজ হওয়ার বিশ্বাসটা মেনে নিই তাহলে কি এমন মেসেজ হয় যে কেউ ঘরের কাছাকাছিও যেতে পারে না? আর যদি বাবার মেসেজ এতই সৎ হয় তাহলে কেন এমন নিষেধাজ্ঞা? এরপর মনে নানা প্রশ্ন জমতে শুরু করল, কিন্তু নিজের কাছে কোনো উত্তর দিতে পারছিলাম না। সারাদিন শুধু একটাই ভাবনা ছিলাম, প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতেই হবে। তারপর একটা পরিকল্পনা করলাম। যখন ওই মেয়েটির বিয়ে হবে তখন যাব আর তাকে সরাসরি জিজ্ঞেস করব আসলে কি হয়েছিল। মেয়েটির বিয়েতে সবাই গিয়েছিলাম আমরা। বিয়ের ভিড়ে আমি তাকে একলা পেয়ে বললাম, দিদি, বাবা আপনাকে এমন কি মেসেজ করলেন যার কারণে আপনার মুখ এতটাই বিষণ্ণ লাগছিল? ও মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল আর কোনো কথা বলল না। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম তার সাথে কথা বলতে, কিন্তু সে মুখ খুলতে রাজি হয়নি। হতাশ হয়ে আমি ওর ঘর থেকে বেরিয়ে এলাম। আমি বুঝতে পারলাম না আমার প্রশ্নের উত্তর কিভাবে পাব। আমার মনে সন্দেহ জাগল, হয়তো বাবার মেসেজের পিছনে কিছু আছে যা মেয়েদের কষ্ট দেয়, আর তাই তারা ঘর থেকে বের হওয়ার সময় এতটা বিষণ্ণ থাকে। কিন্তু আমি কার কাছে জিজ্ঞেস করব? মাকে তো জানতাম, সে আমাকে সেখান থেকে দূরে রাখার জন্য বলেছে। বাবার কাছেও কথা বলতে পারছি না। বয়স বাড়ার সাথে সাথে বাবার এই কাজ নিয়ে আমার বিরক্তি আর ঘৃণা বাড়তে লাগল। মনে হচ্ছিল উনি মেয়েদের প্রতি স্নেহ দয়া পর্যন্ত করেন না। এসব কথা কেউ শুনলে বিশ্বাস করবে না যে যিনি আমার বাবা, আজ আমি ওনার থেকে দূরে সরে যাচ্ছি, কথা বলতেই চাই না। উনি যখন আমার কাছে কথা বলতে আসেন তখনই আমি কোনো না কোনো কারণ দেখিয়ে দূরে চলে যাই। গ্রামের মানুষ অন্ধবিশ্বাসে বিশ্বাস করে, মনে করে বাবার হাতে কোনো জাদু আছে। মেসেজ করলেই মেয়েদের বৈবাহিক জীবন সুরক্ষিত হবে। আর এই ভয়ে মেয়েদের পরিবারের লোকেরা নিজেদের মেয়েদের আমার বাবার কাছে ছেড়ে দেয়া। আর আমার বাবা সেই সুযোগ নিয়ে কি করে সেটা কেউ জানে না। আর মেয়েরা, ওরা তো কিছু বলতে পারে না। আমি এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। সবকিছু জানতে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে সত্যি সত্যি জানতে হবে ওই মেয়েদের সাথে আসলে কি ঘটে। ভাবলাম ওই ঘরের আশেপাশে লুকিয়ে বসে সব দেখব, বুঝব আর গোপন কথা জানব। তখনই আমার মনে দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিল, আমি এই কাজটাই করব, সত্যিটা জান। তবে সঙ্গে সঙ্গে ভয়েরও একটা ছায়া এসে ঢুকল। মনের মধ্যে ভাবলাম, যদি মা বাবা জানতে পারে, ওরা রেগে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিতে পারে, তখন আমি কি করব? কিন্তু তারপরও ঠিক করলাম, ওদের যা খুশি করুক, আমি সত্যিটা জানতে বাধ্য। ভেবেছিলাম যদি সত্যিটা না জানি তাহলে বাবা আর কত মেয়ের জীবন নষ্ট করে ফেলবেন। তাই যখনই গ্রামে কোনো মেয়ের বিয়ে হবে আর সে মেসেজের জন্য আমাদের বাড়িতে আসবে, আমি আগে থেকে সেই ঘরে গিয়ে লুকিয়ে থাকব। যা কিছু ঘটবে নিজের চোখে দেখব। তারপর বাবার সেই নোংরা দিকটা সবাই বানাবো। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মা বাবাকে এত বিশ্বাস করে মেসেজের সময় যেন কোনো বিঘ্ন না হয় সেজন্য মা আমাকে বকাঝকা করেছেন। মা এমনই সতর্ক থাকেন যাতে ওই ঘরের আশেপাশেও কেউ না যায়। কিন্তু মা জানেন না বাবা মেসেজের নামে আসলে কি করছেন। আর মা সেটা জানলে হয়তো নিজের উপরেই অপরাধ মনে করবেন। আমি বারবার ভাবতাম, মেয়েদের পরিবারগুলো কি একবারও ভেবে না যে মেসেজের মাধ্যমে জীবন সুন্দর হয় না? জীবনের সুন্দর হওয়া নির্ভর করে ভাগ্যের উপর, সংস্কারের উপর। মেসেজের সঙ্গে কি সম্পর্ক? কিন্তু এসব কেউ বোঝে না। তাই আমারও কিছু করার নেই। তাই ঠিক করলাম আগে সব ঘটনা নিজে দেখব, পুরো সত্যটা জানব, তারপর ঘুমিয়ে পড়লাম। মনে করলাম পরের বার আসল গল্পটা বুঝে নেব। সকালে উঠে জানলাম গ্রামে আরেকটা বিয়ে হয়েছে আর মাত্র 8 দিন বাকি। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম কবে মেয়েটিকে আমাদের বাড়িতে মেসেজের জন্য নিয়ে আসা হবে। তখনই সব কিছু জানতে পারব, বাবার রহস্য ফাঁস পর্ব আর ওকে শাস্তিও দিতে পারব।
বাবার প্রতি আমার যত ঘৃণা তাও প্রকাশ করার সুযোগ পেতাম। দিনগুলো দ্রুত কেটে গেল। অবশেষে মেয়েটির বাবা মেয়েটিকে মেসেজের জন্য আমাদের বাড়িতে নিয়ে এলেন আর চলে গেলেন। এবার আমাকে সত্যিই সবকিছু জানতে হবে। আগেই একটা পরিকল্পনা করেছিলাম। মায়ের কাছে বললাম, মা, আজ মাথা খুব ব্যথা করছে, তাই শুতে চাই। মা ভাবলেন হয়তো সত্যিই শরীর খারাপ, ওষুধ আর দুধ দিয়ে চলে গেলেন। আমি ওষুধ পকেটে করে দুধ খেয়ে নিজের ঘরে গেলাম। বিছানায় বালিশগুলো সাজিয়ে তার উপর চাদর দিলাম, যেন সবাই ভাববে আমি ঘুমাচ্ছি। এরপর লুকিয়ে ঘরের দিকে গেলাম। ভেতরে ঢুকেই নজরে পড়ল ঘরটা খুবই সুন্দর সাজানো। আর তখনই চোখ পড়ে গেল পেছনের দিকে একটা দরজায়, যেটা আগে কখনো দেখিনি। কিন্তু যাই হোক, আমাকে তো সবকিছু জানতে হবেই। তাই আমি ধৈর্য ধরে ঘরের ভেতরে লুকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর বাবা মেয়েটিকে নিয়ে এলেন। ঢুকেই পেছনের দরজা খুলে দিলেন। দরজা খুলতেই আমি চা দেখলাম। ওটা দেখে আমার অন্তর কেঁপে উঠল। দাদু সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মেয়েটিকে ধরে পেছনের দিকে নিয়ে যেতে লাগলেন। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। হঠাৎ বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখে তারা হকচকিয়ে গেল। বাবা রেগে আমার দিকে চেয়ে রইলেন। তখন আমি জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম। আমার চিৎকার শুনে মা ঘরে এসে আমাকে চুপ করাতে লাগলেন। আমি বললাম, মা, আপনি জানেন না ওরা ভিতরে কি করছে? মা ধীরে ধীরে বললেন, আমি তো জানি এই ঘরে কি হয়। আমি বললাম, তাহলে আমাকে সত্যিটা বলুন, না হলে আমি পুরো গ্রামকে বলে দেব। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ থেকে একটার পর একটা জল ঝরছিল। মেয়েটি দাদুর কাছ থেকে হাত ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে রইল। তারপর পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল আর সবাইকে জড়ো করে নিয়ে এল। দাদুর নিচে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বললেন, সবাই আমাকে ক্ষমা করে দাও। এরপর আর কিছু বলতে পারলেন না। তারপর বাবা বললেন, আমি আসলে মেসেজ করি না। আমার এমন স্বভাব যে কোনো মেয়ের বিয়ের আগে তার সাথে সম্পর্ক করতে চাই। তাই আমি গ্রামে এই রেওয়াজ চালু করেছি, যাতে মেয়েরা আমার কাছে বাধ্য হয় আর এতে তাদের জীবনে সুখ আসে। তবে আসলে বাবা আমাকে জোর করে এই কাজ করাতেন। মেয়েদের ওই ঘরে নিয়ে আসতাম আমি, আর বাবা তাদের ধরে পেছনের দরজা দিয়ে বাগানে নিয়ে যেতেন। সম্পর্ক গড়ে তুলতেন। আর যারা মুখ খোলার চেষ্টা করত তাদের দমিয়ে রাখতেন হুমকি দিয়ে। কেউ কেউ যদি কথা বলতো, বাবা ওদের এবং তাদের পরিবারকে ভয় দেখাতেন। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মেয়েদের যেখানে বিয়ে হতো, বাবা তাদের প্রচুর সম্পত্তি দিতেন, যাতে মেয়েরা খুশি থাকে। এ কারণেই গ্রামের সবাই ভাবত মেয়ের জীবন সুখের কারণ। এই মেসেজ কিন্তু আসলে সেটা সম্পদ আর হুমকির ফল। সবকিছু জানতে পেরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বাবাকে ঘৃণা করতাম, কিন্তু বুঝতে পারলাম উনি বাধ্য ছিলেন। সবকিছু চালাচ্ছেন আমার দাদু। আমি ওনার জন্য লজ্জিত। কিছু বলার আগেই আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। কেঁদে ফেললাম। ভাবলাম মেয়েদের বাইরে নিরাপত্তার কথা বলি, হয়তো প্রয়োজন। কিন্তু যখন নিজের ঘরে এমন রাক্ষস বাস করে, তখন বাইরে কি নিরাপত্তার দরকার? বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেওয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে।